সান্দাকফু এই নামটার সাথে জড়িয়ে থাকে অনেক ইচ্ছা আর ভালোবাসা। এই ভিডিওর মাধ্যমে সান্দাকফুতে যাওয়া থাকার সমস্ত ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা কিভাবে গিয়েছিলাম, কোথায় কোথায় থেকেছিলাম, সবটা। আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি। হলদিবাড়ি ট্রেনটি এনজেপিতে নামায় হচ্ছে সন্ধেবেলা 7টা থেকে 7:30টার মধ্যে। তো অতএব সেই দিন আমাদের এনজেপিতে স্টে করতেই হয়েছিল। পরের দিন সোজা গাড়ি করে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। মানেভঞ্জনে যাওয়ার পথে রাস্তায় অনেকগুলো জায়গা পড়ে যেখানে মানুষ থাকতে পারে, কিন্তু আমরা ঠিক করেছিলাম আমরা সেই দিনই সকালে একেবারে বেরিয়ে মানেভঞ্জ থেকে আমরা টুমলিংয়ে গিয়ে স্টে করব। এখানে একটা বিষয় বলে দিই, দুপুর 2টোর পর মানেভঞ্জ থেকে ওপরে যাওয়ার আর কোনো পারমিশন দেওয়া হয় না, তাই সবাইকে দুপুর 2টোর মধ্যেই মানেভঞ্জ পৌঁছে যেতে হবে। আমরা অনেক সকালে গাড়ি শুরু করেছিলাম, তাই আমরা অনেকটা তাড়াতাড়ি মানেভঞ্জ ঢুকে গিয়েছিলাম। একটা জিনিস বলে দিই, শীতের জামা কাপড় আর নিজের আইডি প্রুফটা সাথে রাখতে ভুলো না। এখানে বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশনের জন্য আইডি প্রুফ শো করতে হয়। মানেভঞ্জতে প্রধান হোটেলে আমরা কিছুটা ওয়েট করেছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম। অসাধারণ একটা পরিবেশ ছিল সেখানে। আর প্রধান রেস্টুরেন্ট কাম হোটেলটা ছিল মানেভঞ্জনের ট্যুরিস্ট ট্যাক্সি সার্ভিস কাউন্টারের একদম অপোজিটে। এখানে থেকেই সমস্ত গাড়ি বুকিং করতে হয়, তার চার্টটা সামনেই দেওয়া থাকে। মানেভঞ্জ থেকে সান্দাকফুতে 2 দিন থেকে থাকুম ভ্যালি ঘুরে আবার মানেভঞ্জ আসতে আমাদের টোটাল গাড়ির কস্ট পড়েছিল 12,000 টাকা। এখানে যেমন ল্যান্ড রোভার পাওয়া যায় তেমন বোলেরোও পাওয়া যায়। ল্যান্ড রোভার নেওয়ার সাহসটা আমাদের হয়ে ওঠেনি। নেক্সট বার অবশ্যই ল্যান্ড রোভারে যাব। এবারে আমরা বোলেরোই নিয়েছিলাম। সমগ্র অঞ্চলটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ে, তাই এই অফিসটায় যখন রেজিস্ট্রেশনের জন্য যে কোনো একজনকে নামতে বলবে, আপনারা প্লিজ এখানে ঢুকবেন। তাহলে যে পিকসগুলো আপনারা দেখতে চলেছেন সেগুলোর নামগুলো এখান থেকে জেনে যেতে পারবেন। শুরু হয়েছিল আমাদের যাত্রা। যাত্রা শুরুর 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই পড়ে চিত্রে। চিত্রেতে আমাদের স্টে ছিল না, বাট জায়গাটা ভীষণ সুন্দর ছিল। আমরা ওখানে কিছুক্ষণ স্টে করেছিলাম, করে বেরিয়ে পড়েছিলাম টুমলিংয়ের উদ্দেশ্যে। রাস্তা খুব একটা খারাপ ছিল না, মাঝখানে অনেকগুলো জায়গা পড়ে। এই যে রাস্তাটা আসছে এটা হলো মেঘমা। মেঘে ঘেরা এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে রয়েছে একটি অতি প্রাচীন মনেস্ট্রি। তার সাথে রয়েছে এখানে বেশ কিছু থাকার জায়গা, বেশ কিছু লজ, যেগুলো থেকে ভিউ অসাধারণ। এবং আমরা যদিও একটু বেলায় পৌঁছেছিলাম বলে একটু মেঘ ঢুকেছিল, কিন্তু এখানে থাকলে আমি এটুকু বলতে পারি আপনার মন প্রাণ সত্যিই জুড়িয়ে যাবে। মেঘমা থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম টুমলিংয়ের উদ্দেশ্যে। পথে পড়বে টংলু। রাস্তা খাড়াই হলেও বেশ ভালো। আমরা পৌঁছে গেছি টংলুতে। টংলু লেক আছে সামনে একটা, এটা ভিউ পয়েন্ট। আপাতত অনেকটা বেলা হয়ে গেছে বলে অনেকটা মেঘ, ক্লাউডি হয়ে গেছে ওয়েদার। সকাল সকাল এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যায়। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার দেখা যায়, কিন্তু এই মুহূর্তে মেঘে ঢাকা। টংলুর পথে হাঁটতে হাঁটতে আমি জানিয়ে দিই, এখানে গাড়ির অ্যাকোমোডেশন সবচেয়ে ভালো হচ্ছে 6 জন। 6 জনের বেশি হলে আপনাকে আরও একটা গাড়ি করতে হবে, তাই 5 থেকে 6 জন হলো এই রাস্তার পক্ষে একদম আদর্শ। আছি টংলুতে। হাইট রয়েছে 3070 মিটার, আর এটা সিঙ্গালীলা পাসের মধ্যে পড়ে।
নীল আকাশের প্রতিফলন যখন টংলুর লেকের জলে পড়ে তখন তার একটা আলাদাই মাধুর্য তৈরি হয়। টংলু থেকে আমরা এবার সরাসরি উঠে যাব টুমলিংয়ে। টুমলিংয়ের রাস্তা বেশ ভালো, অনেকেই কিন্তু টংলুতে স্টে করে। টংলুতেও কিন্তু বেশ কয়েকটা হোমস্টে রয়েছে। এবার আমরা অলমোস্ট পৌঁছে গেছি টুমলিংয়ে। টুমলিংয়ে আমাদের লজ ছিল সিদ্ধার্থ লজ। সিদ্ধার্থ লজেরই একমাত্র রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কারভাবে। এছাড়াও ওখানে অনেকগুলো লজ আছে। সৌভাগ্যক্রমে আমরা যে সময়টা গিয়েছিলাম অক্টোবরে, সেই সময় ফ্লাডজনিত কারণে অনেক টিকিট ক্যান্সেল হয়েছিল, অনেক লোক আসা বন্ধ করেছিল, মানে স্থগিত করেছিল। তাই আমরা এই জায়গাগুলো একদম ফাঁকা পেয়েছিলাম। আর সিদ্ধার্থ লজের ব্যবস্থা ভীষণই ভালো, ওরা আমাদের আপ্যায়ন করেছিলেন। তবে ওনারাও একটু চমকে গিয়েছিলেন। ওনারা বলছিলেন বেশ কয়েকদিন ধরে তো কোনো ট্যুরিস্ট আসেনি, আমরা ভেবেছিলাম আপনারাও হয়তো আসবেন না। এইটা ছিল আমাদের রুমের একটি বেড থেকে, জানলা থেকে সোজা সামনে বিশাল আকার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। গ্রামটি ছোট্ট পাহাড়ি হলেও এখানে হেঁটে হেঁটে একদম শেষ প্রান্ত অবধি যাওয়ার আনন্দটাই আলাদা ছিল। তার আগে বলি, এই ছোট্ট বাচ্চাটির নাম হচ্ছে কাব্যা, যে কিনা সিদ্ধার্থ লজের ঠিক পাশেই থাকে। সিদ্ধার্থ লজে থাকলে আপনারও হয়তো কাব্যার সাথে দেখা হবে। কাব্যা সব ট্যুরিস্টদের সাথে দেখা করতে আসে, যাদেরকে পছন্দ হয় তাদের সাথে সারা দিন অলমোস্ট থেকে যায়। বুঝতে পারছিলাম না কে কাকে সামলাচ্ছে, আমরা কাব্যাকে না কাব্যা। এইবার কাঞ্চনজঙ্ঘা দেখার পালা। আমাদের ঘর থেকে ভোর 6টার সময় আমরা ঠিক এরকম দৃশ্য দেখতে পাই। ছবি বা গল্প কোনোটাই আমাদের অনুভূতিকে বর্ণনা করতে পারবে না। আমরা চোখের সামনে কি দেখেছিলাম সেটা সত্যি বলে বোঝাতে পারবো না। নিজের ঘরে বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখার আনন্দটা একেবারে অন্যরকম ছিল। টুমলিং থেকে সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। রাস্তা কিন্তু এখনও খুব একটা খারাপ না। প্রসঙ্গত একটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে সান্দাকফু ট্রিপ করার বেস্ট আর আইডিয়াল টাইম হলো অক্টোবর আর নভেম্বর। এছাড়া সারা বছরই যাওয়া যায়। কাঞ্চনবাবুর আবার ইচ্ছা হলে দর্শন দেবেন, না ইচ্ছা হলে আবার লুকিয়েও থাকতে পারেন। তবে এই সময় গেলে কিন্তু তিনি বাধ্য আমাদের দর্শন দিতে। এই রাস্তার দুপাশের দৃশ্য ক্রমাগতই পরিবর্তনশীল, কখনো ঘন জঙ্গল, কখনো বা পাইন গাছের সারি, আবার কখনো খাড়াই ঢাল, আর কখনো কখনো আবার কাঞ্চনজঙ্ঘা। যতই ওপরে উঠছিলাম রাস্তা ততই খারাপ হতে শুরু করেছিল। মাঝে মাঝে বেচারা ড্রাইভার দাদার কথা ভাবছিলাম, স্টিয়ারিং একবার এই দিকে আবার একবার ওই দিকে ঘোরাতে ঘোরাতে কতই না দাদার হাত ব্যথা করে। যেতে যেতে পৌঁছে গেছি সান্দাকফু যাওয়ার পথে প্রথম জায়গা যেখানে নেপাল আর ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়া ভাগ হচ্ছে, কালীপোখরি। কালীপোখরিতে কিছুক্ষণ স্টে করে আমরা আবার সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিলাম। এখানকার রাস্তাটা কিন্তু এবার খারাপ হতে শুরু করেছে। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করতে ড্রাইভার দাদা বলল, নো, এটা তো হাইওয়ে। ড্রাইভার দাদা কেন বলেছিল ওটাকে হাইওয়ে আমরা একটু একটু ওপরে উঠতে উঠতেই বুঝতে পেরেছিলাম। যত ওপরের দিকে উঠছিলাম তত রাস্তা খারাপ হতে শুরু করেছিল। আমরা পৌঁছে গেছি হোটেল সানরাইজ, আর ভীষণ ভালো হসপিটালিটি। এখান থেকে পুরো ভিউটা পাওয়া যায়। এখন যদিও মেঘে ঢেকে গেছে। এভারেস্ট অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা এখান থেকে পাওয়া যায়। এটা হচ্ছে শহরটা। প্রথম দিন উঠে মেঘ দেখে আমাদের বেশ কিছুটা মন খারাপ হয়েছিল। অপেক্ষায় ছিলাম পরের দিনের। যদিও হোটেলের ডাইনিং স্পেসে বসে সন্ধেবেলা আমরা যে আনন্দটা করেছিলাম সেটা হয়তো সারা জীবন ভুলতে পারবো না।
আরেকটা কথা বলি, একবার হলেও বাইরে বেরিয়ে রাতের অন্ধকারের আকাশটা দেখবেন। আমি বলতে পারি এত তারা একসাথে আপনি কখনো দেখেননি। এই ডাইনিং এরিয়াতে বসেই আমরা বন্ধুত্ব করেছিলাম কত অচেনা মানুষের সাথে, একটা বড় ট্রেকিং গ্রুপের সাথে। আর সবাই মিলে কথা বলছিলাম একটা ব্যাপারে, কাল সকালের কাঞ্চনজঙ্ঘা। সান্দাকফু আসার আগে আমরা কোথাও দেখেছিলাম যেখানে শ্বাসকষ্ট হয় কি আদৌ? আনন্দের সাথে ভাবছিলাম আর মাত্র কয়েক ঘন্টা। হ্যাঁ, ঠিক এইটাই ছিল সকালের কাঞ্চনজঙ্ঘা। আমরা ভোর 5টা থেকে আমাদের হোটেলে মানে সানরাইজের ছাদে অপেক্ষা করছিলাম কখন সানরাইজ হবে। অ্যাকচুয়ালি সানরাইজ হোটেলের ছাদ থেকেই সবচেয়ে ভালো ভিউটা পাওয়া যায়। এছাড়াও কাছেই একটা ভিউ পয়েন্ট আছে। গোটা সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধা দেখা গেলেও এভারেস্ট থেকে গোটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে গেলে কিন্তু আইদার ভিউ পয়েন্ট অর সানরাইজ হোটেলের ছাদে আপনাকে আসতেই হবে। সকালবেলা ব্রেকফাস্ট করতে নেমে দেখেছিলাম যে এখানে ইয়াকের ঘি পাওয়া যায়, সাথে ইয়াকের মাংসর বিভিন্ন প্রিপারেশনও এখানে বিক্রি হয়। আমাদের কিন্তু সাহস হয়নি, জাস্ট হালকা ফুলকা টিফিন করেই আমরা বেরিয়ে পড়েছিলাম থাকুম ভ্যালির উদ্দেশ্যে। সান্দাকফু থেকে থাকুম ভ্যালির রাস্তা এতটাই খারাপ যে মাঝে মাঝে আমাদের ড্রাইভার দাদাকে গাড়ি থেকে নেবে রাস্তার পাথরগুলোকে ঠিক করতে হচ্ছিল। সত্যি বলতে রাস্তা বলে কিছু নেই, পুরোটাই বোল্ডারের উপর দিয়ে গাড়ির যাওয়া। তাই কোমরে ব্যথার মানুষজনের যেমন এই পথে যাওয়াটা একটু রিস্কের হয়ে যেতে পারে, তেমনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা অবশ্যই এই রাস্তায় একাধিকবার আসবেন। একে তো রাস্তা বলে কিছু নেই, তার সাথে এক্সট্রিম স্টিপনেস, সত্যি ভয় পাওয়ারই মতো। ভয়ঙ্কর সুন্দর বলে একটা কথা আছে না, আমার মনে হয় এই জায়গার জন্য ওটা একদমই প্রযোজ্য। সান্দাকফু থেকে থাকুম ভ্যালি মাত্র 7 কিলোমিটার, কিন্তু যেতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, জাস্ট বিকজ অফ দ্য রোড। কখনো গাড়ি থেকে নেবে, আমাদের এখানে নামিয়ে দিয়েছে কারণ এই অবস্থা রাস্তার। এখান থেকে স্লাইডস হয়েছে, আমরা এই রাস্তাটা হেঁটে উঠতে হচ্ছে। এইগুলো রাস্তা, এরকম একটা টার্ন থেকে আমরা হেঁটে উঠলাম। এখানের অবস্থা সবচেয়ে খারাপ, এই রাস্তাটা মানে গাড়ি। থাকুম ভ্যালি যাবার পথে চন্দু পর্যন্ত রাস্তাটা খারাপ, মানে চন্দু একটা স্পট সেখান পর্যন্ত, তারপর কিন্তু এরকম পরিষ্কার সুন্দর ভ্যালি। বলে বোঝাতে পারবো না থাকুম ভ্যালি থেকে ভিউটা ঠিক কি। অ্যাকচুয়ালি যতটা মেঘ দেখা যাচ্ছে ঠিক ততটাই রেঞ্জটা দেখা যায়। আর এখান থেকে যে 360 ডিগ্রি ভিউ, এই যে পুরো আকাশ থেকে এই যে ঘুরে এসে আবার এই রেঞ্জের এখানে চলে আসলো। একটু সকাল সকাল আসলে একটু দেখতে পারি আমরা এখানে এখনো আই থিঙ্ক কাঞ্চনজঙ্ঘারই পিকটা দেখা যাচ্ছে, বাট একটু সকাল সকাল আসলে কিন্তু মেঘটা এতটা থাকে না। পৌঁছে গেছি থাকুম ভ্যালি। যেমনটাকে আগেও বললাম যে এখানের রাস্তা ভীষণই খারাপ, তাই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য অবশ্যই আসা উচিত। এখানে একটি লজ আছে, ইয়াক লজ, যেখানে থাকা যায়। আর অস্বাভাবিক, মানে আমি কথা বলতে পারছি না, এতই সুন্দর জায়গা। আর আজকে পুরো রোদ ঝলমলে একটা দিন, যেমন কি 360 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখালাম। আমরা এবারে থেকে উঠতে পারিনি, কিছু সমস্যা হয়েছিল, নেপালে কিছু প্রবলেম হয়েছিল, ফ্লাড হয়েছিল, এইগুলোর জন্য আমরা এখানকার বুকিংটা করিনি। নেক্সট বার এসে আমরা অবশ্যই এখানে থাকবো। সবুজ ঘাসের বিছানা আর নীল আকাশের চাদর মুড়ি দিয়ে আমরা এখানে শুয়ে পড়েছিলাম। চোখ তাকিয়ে থাকতে পারছিলাম না, সূর্যের রোদ এতই প্রখর ছিল। ঘন্টা 3 থাকুম ভ্যালিতে থেকে আমরা ফিরে এসেছিলাম সান্দাকফুতে। আবার সেই অকৃত্রিম সৌন্দর্য, বারবারই বলি কোনো ছবি কোনো গল্প ইহা বর্ণনা করতে পারবে না। পরের দিন মন খারাপের পালা, আমরা ফিরে আসব। শর্মাজি আমাদের গান গেয়ে শোনাচ্ছেন,
আমাদের সবার চোখে জল। আশা না ফুরিল সকলই ফুরায়। কতটা পরিচ্ছন্নতার উপর খেয়াল রাখলে তবে একটা হোটেল বা রেস্টুরেন্ট আমাদের তাদের কিচেনে ঢোকার পারমিশন দেয়। আমরা সত্যি অভিভূত। এত পরিষ্কার, এত পরিচ্ছন্নতা খুব কম রেস্তোরাঁতেই থাকে বোধহয়। বিদায় বেলায় আমাদের সবারই চোখে জল। শর্মাজি আশ্বস্ত করছেন যে পরের বার আসলে আবার ওনাকে দেখতে পাবো। মনে এই আশাটাই রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। প্রতিজ্ঞা করলাম সান্দাকফু আবার আসবো ফিরে। মানেভঞ্জনে আমরা এক রাত্রি স্টে করেছিলাম, পরের দিন নেমে এসেছিলাম দার্জিলিংয়ে।